ইতিহাসের আদ্যোপান্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি সেট পরীক্ষার লাস্ট ইয়ারের সেকেন্ড পার্ট। প্রথম প্রশ্ন এবং 6 নম্বর প্রশ্ন, বাগদাদের খলিফা কাকে সুলতান ই আজম উপাধি দিয়েছিলেন? বাগদাদের খলিফা অপশান বি ইলতুৎমিশকে সুলতান ই আজম উপাধি দিয়েছিলেন। এই উপাধি কবে দিয়েছিলেন? না 1229 খ্রিস্টাব্দে। এবার এই বাগদাদের খলিফার নাম কী ছিল? আল মুস্তানসির বিল্লাহ। মনে রাখতে হবে ইলতুৎমিশ ছিলেন দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা এবং ইলতুৎমিশই দিল্লিতে রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন। তো এই সুলতানি যুগের প্রথম প্রতিষ্ঠাতা কে ছিলেন? না কুতুবউদ্দিন আইবক 1206 খ্রিস্টাব্দে দিল্লিতে সুলতানি রাজবংশের প্রতিষ্ঠা করছেন, কিন্তু তার রাজধানী ছিল লাহোর। আচ্ছা, ইলতুৎমিশের রাজত্বকালে দিল্লি সুলতানি প্রথম রৌপ্য মুদ্রা পাচ্ছে। ওজন কত ছিল? 175 গ্রাম। এবং ইলতুৎমিশ ভারতে খাঁটি আরবীয় মুদ্রাতে রৌপ্য মুদ্রা তঙ্কা এবং তামার মুদ্রা জিতল চালু করছে। এই সময় সবথেকে ছোট যেটি মুদ্রা ছিল সেটি হলো আদল। ইলতুৎমিশ মুদ্রায় আরবি লেখার প্রবর্তন করছে। ইলতুৎমিশের সময় আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে 1229 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের পুত্র নাসিরউদ্দিন মারা গেলে তিনি নাসিরিয়া কলেজ প্রতিষ্ঠিত করছেন। তিনি 1234 খ্রিস্টাব্দে উজ্জয়িনী ও ভিলসা ধ্বংস করছে এবং পরবর্তীকালে ইলতুৎমিশের শেষ যুদ্ধ হলো বানিয়ান এর বিরুদ্ধে জয়, যেটি ছিল সিন্ধু সাগর দোয়াব অঞ্চলে। আচ্ছা, ইলতুৎমিশ পরবর্তীকালে কন্যা রাজিয়াকে উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। এই সময় গুরুত্বপূর্ণ একটা যে বন্দোবস্ত সেটাকে আমরা বলছি ইকতা। ইকতা বলতে বোঝাচ্ছে সামরিক কর্মচারীকে দেওয়া সাম্রাজ্যের কিছুটা অংশ, সেটাকে আমরা ইকতা বলছি। ইকতার প্রাপক মাক্তি বা ইকতাদার, এবং কখনো কখনো তাকে ওয়ালিও বলা হচ্ছে। এরপর যদি আমরা দেখি দিল্লির ইতিহাসে, অপশান সি আছে রাজিয়া। তো দিল্লির ইতিহাসে প্রথম মহিলা সুলতান ছিলেন এবং একমাত্র নারী শাসিকা ছিলেন রাজিয়া। তিনি 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করছিলেন এবং পরবর্তীকালে ভারতের বড়লাট লিনলিতগো, যার সময় মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করেছিলেন, তো এই লিনলিতগো পরবর্তীকালে রাজিয়ার সমাধিস্থল পরিদর্শন করেছিলেন। তাহলে এই রাজিয়ার সমাধিস্থল কোথায় ছিল? না কৈথালে। রাজিয়ার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেছিলেন লাহোরের শাসনকর্তা কবির খান এবং সুলতান ইলতুৎমিশের রাজত্বকালে যে 40 চক্র প্রতিষ্ঠিত হয়েছিল বা 40 জন তুর্কি কৃতদাস যারা সাম্রাজ্যের গোপন সংবাদ রাজাকে সরবরাহ করতেন, সেই 40 জন তুর্কি কৃতদাসদের ক্ষমতা প্রথম খর্ব করেছিলেন কিন্তু রাজিয়া। এইটা আমাদের খেয়াল রাখতে হবে। একই সাথে খেয়াল রাখতে হবে রাজিয়া বিলন মুদ্রা চালু করেছিলেন। তো এই যে 40 চক্র বললাম, 40 চক্র পরবর্তীকালে ধ্বংস করছে সুলতান গিয়াসউদ্দিন বলবন। আর রুকনউদ্দিন ফিরোজ শাহ যে অপশান আছে, রুকনউদ্দিন ফিরোজ শাহ রাজিয়ার আগে এবং ইলতুৎমিশের পরে 7 মাসের জন্য সিংহাসনে বসেছিলেন। তাহলে আমরা যদি দেখি সিরিয়ালি, কুতুবউদ্দিন আইবক বসছে 1206 থেকে 10 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে আরাম শাহ 8 মাস রাজত্ব করেছিলেন। তারপর ইলতুৎমিশ 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করছে এবং ইলতুৎমিশের পরে রুকনউদ্দিন ফিরোজ শাহ রাজত্ব করছে 7 মাস। তারপরে রাজিয়া রাজত্ব করছে 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ, প্রায় 3.5 বছর। এরপর রাজিয়ার পরে বাহরাম শাহ রাজত্ব করছিলেন
তো এই হলো এরপর পরবর্তীকালে আবার নাসিরউদ্দিন মাহমুদ শাহ 1246 থেকে 1266 পর্যন্ত রাজত্ব করছিলেন, এবং তারপরে সুলতান গিয়াসউদ্দিন বলবন রাজত্ব করছে 1266 থেকে 87 খ্রিস্টাব্দ। তো এরপরে চলে আসি 7 নম্বর প্রশ্ন। মহিলা পরিচালিত সরকার 1560 থেকে 62 এর প্রধান কে ছিলেন? তো এটা কোন সময়কে বর্ণনা করছে? না, এটা বিখ্যাত মোগল সম্রাট এবং পৃথিবীর ইতিহাসে গুরুত্বপূর্ণ মোগল সম্রাটদের মধ্যে অন্যতম আকবর। তো সেই আকবরের শাসনকাল শুরু হচ্ছে 1556 খ্রিস্টাব্দে। তো 1556 থেকে 1560 খ্রিস্টাব্দ পর্যন্ত আকবরের পরামর্শদাতা এবং প্রধানমন্ত্রী ছিলেন বৈরাম খাঁ, এবং এই সময় নাবালক অবস্থাতে আকবরকে সম্পূর্ণ গাইড করেছিলেন। তো এই সময়টা ছিল বৈরাম খাঁর প্রভাবাধীন, এবং তারপরে 1560 থেকে 62 খ্রিস্টাব্দে এই যে মহিলা পরিচালিত সরকার, এর প্রধান ছিলেন মাহম আনগা। তোমরা এই 1560 থেকে 64 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলা হচ্ছে অন্তপুরিকার শাসনকাল, এটা তো তোমরা সবাই জানো। এবার হচ্ছে মাহম আনগার পুত্র আবার আদাম খান। আদাম খান 1562 সালে মারা যাচ্ছে। তো এই 1562 সালে মারা যাওয়ার পরে মাহমানাগাঁও সিংহাসনের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। হামিদা বানু বেগম ছিলেন আকবরের জীবনের সবথেকে প্রভাব বিস্তারকারী, এবং এই হামিদা বানু বেগম ছিলেন আকবরের মাতা। তো আকবর জন্মগ্রহণ করেছিলেন কোথায়, এটাও একটু মনে রাখা যায়। 1542 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন অমরকোটের রাজা বীরসালের রাজপ্রাসাদে। তো এর পরবর্তীকালে আকবরের সময়কার গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনও আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে। যেমন অনেক সময় আকবরের প্রথম অভিভাবক কে ছিলেন, সেটা হচ্ছে মুনিম খান, এবং বৈরাম খান জানি বৈরাম খান ছিলেন আকবরের দ্বিতীয় অভিভাবক। আকবরের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন হাকিম আলী, এটাও মনে রাখতে হবে। আচ্ছা, এরপর গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন। আকবর 1562 সালে দাসপ্রথা নিষিদ্ধ করেছিলেন। 1563 খ্রিস্টাব্দে তীর্থকর নিষিদ্ধ করেছিলেন। 1564 সালে জিজিয়া কর রদ করেছিলেন, এবং 1587 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ নিষিদ্ধ করেছিলেন। আচ্ছা, এইখানে আকবরের রাজত্বকালের আরও বিভিন্ন ঘটনা, যেমন আকবর প্রথম কোন রাজ্য জয় করেছে এবং শেষ কোন রাজ্য জয় করেছে, এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আকবরের যে রাজ্য জয়, সেই রাজ্য জয়গুলো যদি আমরা খেয়াল করি একটু, তাহলে আমরা দেখব যে আকবর গন্ডোয়ানা রানী ছিলেন দুর্গাবতী। তো গন্ডোয়ানা দখল করছে 1564 খ্রিস্টাব্দে। এই গন্ডোয়ানা এবং পরবর্তীকালে রণথম্বর, এই জায়গার নারীরা জহরব্রত পালন করেছিলেন। আচ্ছা, চিতোরের রানীরাও কিন্তু জহরব্রত পালন করেছিলেন। জহরব্রত হচ্ছে যে রাজপুত নারীরা নিজেদের সম্মান রক্ষার্থে এই যে মুসলিম যে হানাদার বাহিনী ছিল, তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অগ্নিকুণ্ডে নিজেদের প্রাণ বিসর্জন দিতেন। তো এই যে রাজপুত যে বিভিন্ন নারীরা, তারা এই মুঘল সেনাবাহিনীর হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য জহরব্রত পালন করতেন। এরপরে গুজরাট জয় 1572 থেকে 73 খ্রিস্টাব্দে। এই গুজরাট জয় ছিল আকবরের সাম্রাজ্য জয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন, এবং বুলন্দ দরওয়াজা নির্মাণ করছে 1572-73 খ্রিস্টাব্দ নাগাদ। এই গুজরাট জয়ের পরে 1576 খ্রিস্টাব্দে যেটা কমপ্লিট হচ্ছে। এরপরে বিহার এবং বাংলা আক্রমণ করেছিল 1575 থেকে 76 খ্রিস্টাব্দ নাগাদ। কাবুল দখল করেছিল 1585 খ্রিস্টাব্দ নাগাদ। কাশ্মীর 1586 খ্রিস্টাব্দ নাগাদ। সিন্ধু এবং উড়িষ্যা 1591 থেকে 92 খ্রিস্টাব্দ নাগাদ। এবং শেষ পর্যন্ত আমরা যদি দেখি, আহমদনগর দখল করছে 1600 খ্রিস্টাব্দ নাগাদ, এবং খানদেশ দখল করছে 1601 খ্রিস্টাব্দ, যেটা ছিল আকবরের শেষ জয় ছিল। এবং এই আমরা মনে রাখবো, খানদেশ জয় করতে সাহায্য করেছিলেন পর্তুগিজরা, এবং এই খানদেশ জয় করে বাজপাখির ন্যায় একটি স্বর্ণমুদ্রা প্রচলিত করেছিলেন মোগল সম্রাট আকবর। তো এই সবগুলো আমরা বিশেষভাবে খেয়াল রাখবো।
এক্ষেত্রে আমরা যদি আকবরের অনুবাদ বিভাগ নিয়ে একটু আলোচনা করে নিই। ফতেপুর সিক্রিতে অনুবাদ বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। তো এই অনুবাদ বিভাগের প্রধান ছিলেন ফৈজি। এখানে বদায়নী রামায়ণ এবং মহাভারতের ফার্সি অনুবাদ করছেন। এরপরে সিরহিন্দি হচ্ছে হাজি ইব্রাহিম সিরহিন্দ, তিনি অথর্ববেদ অনুবাদ করছেন। ফৈজি লীলাবতী অনুবাদ করছেন। টোডরমল হচ্ছে ভগবত পুরাণ গ্রন্থটাকে অনুবাদ করছেন। পঞ্চতন্ত্র আবুল ফজল অনুবাদ করছেন। পরবর্তীকালে দারাশিকও এই অনুবাদের সাথে জড়িয়েছিলেন, আমরা সবাই জানি। তাহলে এগুলো আমরা একটু খেয়াল রেখে দেবো পড়ার সময়। আকবর প্রথম বঙ্গাব্দ চালু করেছিলেন, এরকমও একটা মতবাদ আমরা পেয়ে থাকি। আকবর, আমি বললাম 1564 সালে জিজিয়া কর রদ করেছিলেন, কিন্তু তিনি পরবর্তীকালে 1575 খ্রিস্টাব্দে আবার জিজিয়া পুনঃপ্রবর্তন করছেন এবং 1580 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার আবার জিজিয়া কর রদ করছেন। তো এই প্রত্যেকটা ঘটনাই আমরা খেয়াল রাখবো। এরপরে যদি আমরা আকবরের সভায় নবরত্ন বিরাজ করতেন, তার মধ্যে ছিলেন ফৈজি, আবুল ফজল ছিলেন বিখ্যাত পণ্ডিত এবং ঐতিহাসিক। টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন টোডরমল, যিনি পরবর্তীকালে আকবরের ওই জমি বন্দোবস্তের ক্ষেত্রে অনেকখানি সাহায্য করেছিলেন। আকবর মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন 1577 খ্রিস্টাব্দে। তো এই মনসব শব্দের অর্থ হচ্ছে সরকারি পদমর্যাদা। তো 1577 পরবর্তীকালে আবার 1595-96 খ্রিস্টাব্দে অর্থাৎ আকবরের রাজত্বের 40তম বর্ষে জাট এবং সওয়ার পদ দুটি আকবর চালু করেছিলেন, এইটাও মনে রাখতে হবে। এবার এই জাট এবং সওয়ার পদের পরবর্তীকালে জাহাঙ্গীর আবার এই মনসবদারি ব্যবস্থার মধ্যে কিছু পরিবর্তন আনছেন এবং তিনি একাশপা, দোআঁশপা এবং ইয়াকাশপা এই পদটি চালু করছেন এই মনসবদারি পদের মধ্যে। তো এই সবগুলো আমরা একটু খেয়াল রেখে দেব। চলে আসি পরের প্রশ্ন। সুফি গ্রন্থ কাশফ উল মাহজুব গ্রন্থের লেখক কে ছিলেন? এটির উত্তর হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি অপশান ডি, কাশফ উল মাহজুব গ্রন্থের লেখক ছিলেন আলী জোহরি। তো বাকি অপশানগুলো যদি আমরা খেয়াল করি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, এরা দুজনেই ছিলেন চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। অর্থাৎ সুফি যে সম্প্রদায়টি ছিল আমরা পড়েছিলাম। তো দ্বাদশ শতকে এই যে সুফি এরা ভারতবর্ষে অনেকটা জায়গা জুড়ে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। এমনকি আলাউদ্দিন খলজি এবং আকবরের মতো সম্রাটরাও সুফিদেরকে যথেষ্ট সমাদর করতেন। এবং সেলিম চিশতির নাম অনুসারে আকবর জাহাঙ্গীরের নাম রেখেছিলেন সেলিম, এটা আমরা সবাই জানি। তো এই চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মঈনুদ্দিন চিশতি। এবং তার পরবর্তীকালে নিজামুদ্দিন আউলিয়া, এই নিজামুদ্দিন আউলিয়া আবার খলজি বংশের শ্রেষ্ঠ শাসক আলাউদ্দিন খলজি, তিনি এই নিজামুদ্দিন আউলিয়াকে, এবং একই রকমভাবে অপশানে আমির খসরু আছে, তিনিও নিজামুদ্দিন আউলিয়াকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। সেলিম চিশতিও এই চিশতি সম্প্রদায়ের একজন গুরুত্বপূর্ণ উপাসক ছিলেন। নাসিরুদ্দিন চিরাগ, ইনিও ছিলেন। এরপর কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, এই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ছিলেন যে ইনিও একজন চিশতি সম্প্রদায়ের উপাসক ছিলেন। তো এই চিশতি সম্প্রদায়ের কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে কুতুব মিনার নির্মিত হয়েছিল। কুতুব মিনার নির্মাণ কে করেছিলেন? না, কুতুব মিনার নির্মাণ শুরু করেছিলেন দিল্লির সুলতানি বংশের ইতিহাসের প্রথম সম্রাট কুতুবুদ্দিন আইবক। অনেক সময় আমাদের একটু ভুল ধারণা হয়ে থাকে যে কুতুবুদ্দিন আইবকের নাম অনুসারে নির্মিত হয়, কিন্তু এটি নির্মিত হয় কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে। যাই হোক, তো পরবর্তীকালে এই কুতুব মিনারের নির্মাণ কাজ সম্পন্ন করছে ইলতুৎমিশ, এবং ফিরোজ শাহ কলজি তিনি আবার এই কুতুব মিনারের যে চতুর্থ তল, এই চতুর্থ তলটি নির্মাণ করছেন। পরের প্রশ্ন চলে আসছি, কাকে তুতি হিন্দ বলা হচ্ছে? আমির খসরুকে বলা হচ্ছে তুতি হিন্দ। অপশানে আমরা দেখতে পাচ্ছি। এখানে বাকি তানসেন আকবরের সময়কার গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। 10 নম্বর প্রশ্ন, কোন সালে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল? তো এইখানে আমরা যদি এই পার্টটা একটু খেয়াল রাখি, তাহলে আমাদের দিল্লিতে
দিল্লিতে হচ্ছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন ইউরোপীয় কোম্পানির আগমন ঘটেছিল, সেখান থেকেই একটি প্রশ্ন। তো এইখানে আমাদের মনে রাখতে হবে, এই প্রশ্নটার উত্তরটাকে জেনে নিই। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হচ্ছে 1600 সালে। 1600 সালে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হচ্ছে 31শে ডিসেম্বর। তো এই 31শে ডিসেম্বর 1600 সালের 31শে ডিসেম্বর ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার পরে আকবরের সময় কোম্পানি প্রতিষ্ঠিত হচ্ছে। তো আকবরের পরবর্তী সম্রাট জাহাঙ্গীরের সময় এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দূত হয়ে আসছেন কে? প্রথম জেমসের দূত হয়ে আসছেন টমাস ডো এসেছিলেন, এবং ক্যাপ্টেন হকিন্স ইনিও এসেছিলেন। তো এই হকিন্সকে জাহাঙ্গীর ইংলিশ খান নাম দিচ্ছেন। এগুলো আমাদের একটু এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখা দরকার। আমরা আরও কি মনে রাখব না, প্রথম পর্তুগিজরা ভারতে আসে। আমরা সবাই জানি পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা প্রথম কালিকট বন্দরে এসেছিলেন 1498 খ্রিস্টাব্দে। এই সময় কিন্তু দিল্লিতে 1498 খ্রিস্টাব্দে কাদের রাজত্ব ছিলেন? আমরা সবাই জানি 1498 খ্রিস্টাব্দে লোদি বংশের শাসনকাল ছিল। তো এই সময় সিকান্দার লোদি রাজত্ব করছিলেন। এইখানে তোমাদের একটুখানি মনে করিয়ে দিই, 1398 খ্রিস্টাব্দে আবার দিল্লিতে বিখ্যাত মঙ্গল তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন। এই সময় কিন্তু আবার এই 1398-এর পরে ঠিক 100 বছর পরে পর্তুগিজরা ভারতবর্ষে আসছে। আচ্ছা, এরপরে পর্তুগিজদের পরে ইংরেজরা ভারতবর্ষে আসছে। এরপরে ওলন্দাজ, যাদেরকে আমরা ডাচ বলছি, যারা হচ্ছে নেদারল্যান্ডের, তারা 1602 খ্রিস্টাব্দে তাদের কোম্পানি প্রতিষ্ঠিত করছে। ডেনমার্কের অধিবাসীরা, তারা 1616 খ্রিস্টাব্দে তারা ভারতবর্ষে আধিপত্য প্রতিষ্ঠা বা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসছে। এরপরে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবার শেষে আসছে 1664 খ্রিস্টাব্দে। এই ওলন্দাজদের কোথায় প্রথম বাণিজ্য কেন্দ্র ছিল, পর্তুগিজদের প্রথম কোথায় বাণিজ্য কেন্দ্র ছিল, ইংরেজদের কোথায় ছিল এবং ফরাসিদের কোথায় ছিল, এই সবগুলো আমরা একটু দেখে রাখবো, পরীক্ষাতে আসতেই পারে। চলে আসছি পরের প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন। এখানে একটি ম্যাপ পয়েন্টিং দেওয়া আছে। মিনহাজুস সিরাজের গ্রন্থ হচ্ছে তবাকাত ই নাসিরি। এই পরবর্তীকালে পরের পয়েন্ট আছে ইসামির হচ্ছে ফুতুহ উ সালাতিন, নিজামুদ্দিন আহমদ তবাকাত ই আকবরি, আর কাফি খান মুন্তাখাব উল লুবাব। অপশান হিসেবে উত্তর হচ্ছে ডি। আচ্ছা, তো এই মিনহাজি সিরাজ, ইনি মোহাম্মদ ঘুরির সময়কালে ভারতবর্ষে এসেছিলেন এবং পরবর্তীকালে ইলতুৎমিশের সময় পর্যন্ত ইনি তার গ্রন্থটা লেখা হয়েছিল। ইসামি ওই আমরা জানি যে মোহাম্মদ বিন তুগলকের সময়কালের একজন লেখক ছিলেন। নিজামুদ্দিন আহমদ, তিনি আবার আকবরের সময়কার লেখক, এবং কাফি খান তো ঔরঙ্গজেবের সময়কার লেখক, গুরুত্বপূর্ণ একজন লেখক কাফি খান। তো ইনি আবার শিবাজিকে নরকের কীট বলেছিলেন, এটাও আমরা একটু মনে রাখবো। 12 নম্বর প্রশ্ন। ফেরুর তালিকায় সুলতানি আমলে যে ফসলের নামের উল্লেখ নেই এবং সেটি চাষ হতো, তো সেটি কি? সেটি হলো বার্লি। অপশানে বার্লি। তো এই যে বাকি যে অপশানগুলো, এই অপশানগুলো উত্তর হবে না, তো এখানে অপশান হচ্ছে বার্লি। 13 নম্বর প্রশ্ন। নিম্নের কোন গ্রন্থগুলি আমির খসরু রচনা করেননি? আমাদের এই রচনা করেননি এইরকম নাবাচক প্রশ্ন আমরা অনেকগুলো পাবো, তোমরা একটু খেয়াল রেখো। কিরান উস সাদান, চাহার চামান, আশিকা, এই গ্রন্থগুলি ছিল আমির খসরুর রচনা ছিল না। খালিক ই বারি। পরের প্রশ্ন। বেশিরভাগ চোল মন্দির উৎসর্গ করা হয়েছিল যে দেবতাকে, তিনি হলেন শিব। চোলরা শৈব ছিলেন, আমরা সবাই জানি। প্রথম রাজরাজেশ্বর মন্দির নির্মিত করেছিলেন, সেটিও একটি শৈব মন্দির ছিল। এরপরে প্রথম রাজেন্দ্র চোল আবার বাংলা আক্রমণ করেছিলেন। ইনি চোল বংশের সবথেকে গুরুত্বপূর্ণ সম্রাট ছিলেন। আমরা সবাই জানি প্রথম মহিপালের সময় এই রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেছিলেন। আবার এই প্রথম মহিপালের সময় উত্তর ভারতে কিন্তু প্রথম
সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন। তো এগুলো আমরা একটু খেয়াল রেখে দেব। আচ্ছা, এরপর 20 নম্বর প্রশ্ন, বাবরের আত্মজীবনী তুজুক-ই বাবরি কোন ভাষায় লেখা হয়েছে? তুজুক-ই বাবরি আমরা সবাই জানি তুর্কি ভাষাতে লেখা হয়েছে। এইখানে যে দুজন মোগল সম্রাট তাদের আত্মজীবনী রচনা করেছিলেন, একজন হচ্ছেন বাবর, অন্যজন হচ্ছেন জাহাঙ্গীর। তো জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুক-ই জাহাঙ্গীর রচনা করেছিলেন। ফার্সি ভাষাতে রচিত হয়েছিল এই গ্রন্থটা। এরপরে তৈমুরলংও কিন্তু তুজুক-ই তৈমুরি গ্রন্থটি তুর্কি ভাষাতে রচনা করেছিলেন। তাহলে যে দুজন তুর্কি নিজেদের আত্মজীবনী রচনা করেছিলেন, বাবর হচ্ছে তুজুক-ই বাবরি তুর্কি ভাষাতে, তৈমুরলংও এই তুজুক-ই তৈমুরি তুর্কি ভাষাতে, এবং জাহাঙ্গীর ফার্সি ভাষাতে গ্রন্থ রচনা করেছিলেন। আমরা জানি হুমায়ুন নামা গুলবদন বেগম রচনা করেছিলেন, এটিও ফার্সি ভাষার একটি গ্রন্থ। আচ্ছা, 21 নম্বর প্রশ্ন, স্মৃতিশাস্ত্রে বর্ণিত আপদ ধর্মের বিষয়টি কী অর্থে কোথাও কোথাও ব্যবহৃত হয়েছে? এইখানে আপদ ধর্ম বোঝাতে আপদকালীন সময়ে বর্ণের কর্মবিধির উপরে ছাড়ের কথা বলা হচ্ছে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে বর্ণের কর্মবিধির উপরে ছাড়, অর্থাৎ যে সময় ধর্মীয় সংকট নেমে এসছে সেই সময় এই বর্ণবিধির উপরে, ওই বৈদিক যুগে বর্ণবিধির উপরে কিছু ছাড় দেওয়া হয়েছিল। তো এই স্মৃতিশাস্ত্র গ্রন্থগুলিতে এই বিষয়ের কথাই বলা হচ্ছে। পেরিপ্লাস মারি এরিথ্রই 22 নম্বর প্রশ্ন, এই গ্রন্থের লেখক কে ছিলেন? এটি একটি নামহীন গ্রন্থ, আমরা সবাই জানি এই গ্রন্থটা একটি নামহীন গ্রন্থ। এই গ্রন্থে আবার ওই বিভিন্ন বিভিন্ন উল্লেখগুলো করা হয়েছে, ভারত মহাসাগরের বিভিন্ন উল্লেখগুলো এই গ্রন্থ থেকে আমরা পাই। এবং এই যে রোমের সাথে যে ভারতের যে বাণিজ্য হয়েছিল কনিষ্কের সাথে, কনিষ্কের সময়ে যে রেশম পথ, এই রেশম পথের মাধ্যমে যে বাণিজ্য, সেই এই পেরিপ্লাস মারি এরিথ্রই বা পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি, এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি। এই টলেমির ভূগোল বা টলেমির হচ্ছে যে গ্রন্থটা জিওগ্রাফিক হুপেগেসিস, এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি এই ভারত রোম বাণিজ্যের কথা। মেগাস্তিনিস আমরা সবাই জানি, মেগাস্তিনিস কার রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন? না, মেগাস্তিনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে। তিনি মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এসে এবং ইন্ডিকা গ্রন্থ লিখছেন। গ্রিক পর্যটক, তিনি আবার সেলুকাসের দূত হিসেবে আসছেন। এরপরে আমরা যদি এই যে সমস্ত পর্যটকরা ভারতবর্ষে এসেছিলেন, অলবেরুনি, তিনি সুলতান মাহমুদের সময় এসেছিলেন। অলবেরুনির গ্রন্থের নাম হচ্ছে কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ। হিউয়েন সাং এসছে চীনা পরিব্রাজক। হর্ষবর্ধনের সময় এসছে, হর্ষবর্ধন আবার থানেশ্বরের পুষ্যপতি রাজবংশের। এবং তারপরে সিইউকি এসেছিলেন। এইখানে তোমরা একটু খেয়াল রাখবে, প্রথমে মেগাস্তিনিস এসছে আমরা সবাই জানি, এবং পরবর্তীকালে এসছে ফাহিয়েন এবং তারও পরে মার্কো পোলো। আমি বলছি সালগুলো, প্রথমে আসলো মেগাস্তিনিস 300 খ্রিস্টপূর্বাব্দে। এরপরে 2 নম্বর আসছে অলবেরুনি, তিনি সুলতান মাহমুদের সাথে ভারতে এসেছিলেন ওই 1000 খ্রিস্টাব্দের পরবর্তীকালে। তারপর হিউয়েন সাং আসছে 629 খ্রিস্টাব্দ নাগাদ। হিউয়েন সাংয়ের গ্রন্থের নাম হচ্ছে সিইউকি। হিউয়েন সাংকে আবার প্রিন্স অফ পিলগ্রিমস বা তীর্থের যুবরাজ বলা হচ্ছে। এরপরে হিউয়েন সাংয়ের পরে এসেছিল ইথ সিং, এই নামটাও তোমরা খেয়াল রাখবে। ইথ সিং ভারতবর্ষে আসছেন ওই হিউয়েন সাংয়ের পরবর্তীকালে 644 খ্রিস্টাব্দ নাগাদ। এরপরে আসছেন ফাহিয়েন, তার গ্রন্থর নাম হচ্ছে ফকুওকি, তিনি আবার দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে আসছেন। ওই দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল ছিল 370 বা 75 এরকম থেকে 415 খ্রিস্টাব্দ। এবং পরবর্তীকালে আসছেন মার্কো পোলো 1293-94 খ্রিস্টাব্দ নাগাদ। এই প্রত্যেকটা কালপঞ্জি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, তোমরা একটু খেয়াল রেখে দেবে। চলে আসছে 23 নম্বর প্রশ্নে, এখানে কোন মন্তব্যটি সঠিক নয়? তাহলে আমরা এই মন্তব্যটি সঠিক নয় বা ভুল কোনটি, এইগুলো আমরা এই দুটো জায়গাতে পেলাম। তো এইখানে দেখো, বৌদ্ধ পালি সাহিত্যে ক্ষত্রিয়কে ব্রাহ্মণের ওপরে জায়গা দেওয়া হয়েছে, আমরা সবাই জানি। বৌদ্ধ গ্রন্থগুলিতে ক্ষত্রিয়দেরকে সবার উপরে জায়গা দেওয়া হয়েছে। বৌদ্ধ ধর্মের বা জৈন ধর্মের বিভিন্ন বিষয়বস্তুগুলো আলোচনা করলে আমরা বুঝতে পারবো। অশোকের শাহবাজ গড়ি লেখ খরেষ্টি লিপিতে লেখা হয়েছিল, এটাও ঠিক। অশোকের দ্বিভাষিক মুদ্রা মানসেরাতে পাওয়া যায়নি, এটি পাওয়া গেছে দেখো
তক্ষশিলা, কান্দাহার এবং পূর্ব আফগানিস্তানের জালালাবাদে পাওয়া গেছে। এটা তোমরা মোটামুটি ভালো করে খেয়াল রেখে দেবে। পরের প্রশ্ন, গ্রিক রাষ্ট্রদূত যিনি ছিলেন হেলিওডোরাস, তিনি আবার এই ভাগভদ্র রাজত্বকালে ভারতবর্ষে আসেন এবং ভাগবত ধর্ম হিসেবে নিজে পরিচয় দিচ্ছেন বিষ্ণুনগর স্তম্ভলেখতে। 24 নম্বর প্রশ্ন, অশোক ধর্মবিজয়ের উদ্দেশ্যে কোন শিলালেখতে ব্যক্ত করেছিলেন, অর্থাৎ এই ত্রয়োদশ শিলালেখতে ধর্মবিজয় সম্পর্কে ব্যক্ত করেছিলেন? আমরা সবাই জানি ওই চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে বিন্দুসার এবং তারপরে হচ্ছে অশোক। আচ্ছা, অজাতশত্রুর উপাধি হচ্ছে কুনিক আর বিন্দুসারের উপাধি হচ্ছে বিম্বিসারের উপাধি হচ্ছে শ্রেণিক। এই যে শ্রেণিক এবং কুনিক, বিম্বিসার শ্রেণিক উপাধি গ্রহণ করছে, অজাতশত্রু কুনিক উপাধি গ্রহণ করছে, এটা আমরা খেয়াল রেখে দেব। আর এই বিন্দুসার এবং বিম্বিসার এই দুটো সময়কাল যেন আমাদের গুলিয়ে না যায়। বিম্বিসার 545 খ্রিস্টপূর্বাব্দে ষোড়শ মহাজন পদের সময়কালে জনপ্রিয়তা পেয়েছিলেন এবং বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন। পরবর্তীকালে অজাতশত্রু পিতাকে হত্যা করে সিংহাসনে বসছে এই ধর্মীয় কারণেই, কিন্তু তিনিও পরবর্তীকালে আবার বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন, যদিও অজাতশত্রু প্রথম দিকে শিবের উপাসক ছিলেন। আচ্ছা, এখানে পরের প্রশ্ন চলে আসি, বলরামকে কোন প্রতীকের সঙ্গে চিহ্নিত করা হয়? বলরামকে লাঙলের সঙ্গে চিহ্নিত করা হয়, এখানে বলার কিছু নেই। আচ্ছা, 26 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির চীন দেশীয় বাণিজ্যের একচেটিয়া অধিকার বাতিল হয়েছিল কোন সনদ আইনের মাধ্যমে? এইখানে দেখো ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, এখানে দেখো 1833 খ্রিস্টাব্দে চীন দেশে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকারটা লুপ্ত হয়েছিল। এইখানে 1813 খ্রিস্টাব্দটা, এই 1813 খ্রিস্টাব্দে যে ভারতে যে কোম্পানির একাধিপত্য, সেই একাধিপত্যটা বাতিল হয়েছিল। 1793 খ্রিস্টাব্দে প্রথম সনদ আইন পাশ হয়েছিল। একটা পরীক্ষাতে এসছে টোটাল কটি সনদ আইন পাশ হয়েছে, 4টি 5টি? তাহলে আমরা কি মনে রাখবো, 1793 প্রথম সনদ আইন পাশ হচ্ছে, 1813-তে দ্বিতীয়, 1833-এ তৃতীয় এবং 1853-তে চতুর্থ সনদ আইন পাশ হয়েছিল, যেই 4টে এখানে আমরা দেখছি। তো এই 4টে সনদ আইন পাশ হয়েছিল, এইটা আমরা একটু খেয়াল রাখবো, এবং 1853 সনদ আইনটা হচ্ছে শেষ সনদ আইন। 27 নম্বর প্রশ্ন, উইলিয়াম নিচের মধ্যে কোন জোড়াটি সঠিক নয়? আরও একটি নাবাচক প্রশ্ন। উইলিয়াম জোন্স, এখানে আমরা প্রথম হিন্দু কলেজ উইলিয়াম জোন্স তো সঠিক নাই, আমরা সবাই জানি। উইলিয়াম জোন্স তাহলে কি প্রতিষ্ঠা করেছিলেন? না, 1784 সালে তিনি কলকাতাতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছেন। এই সময়কার 4টে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠিত যে সেই 4টে প্রতিষ্ঠানকে আমরা খেয়াল রাখবো। 4টে কী কী? না, ওয়ারেন হেস্টিংস 1781 সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। উইলিয়াম জোন্স তিনি প্রতিষ্ঠা করছে, বললাম, এশিয়াটিক সোসাইটি। 1792 খ্রিস্টাব্দে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করছে বারাণসীতে জোনাথন ডানকান, এবং 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করছে। আচ্ছা, তাহলে বাকিগুলো সঠিক আমি বললাম। এই যে ডানকান হচ্ছে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করছে, উইলিয়াম কেরি শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করছে। এই উইলিয়াম কেরি নামটা পড়তে গিয়ে আমাদের আবার মনে রাখতে হবে যে উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং উইলিয়াম মার্শম্যান 1800 সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেছিল হুগলি শ্রীরামপুরে। জোনাথন ডানকান সংস্কৃত কলেজ বললাম। বেনথাম মিল এরা হচ্ছে উপযোগীবাদী গোষ্ঠী ছিলেন। এই উপযোগীবাদ বা হিতবাদ শব্দের অর্থ কী? অধিক সংখ্যক মানুষের কল্যাণের জন্য কাজ করা। তো সবগুলো অপশান আমরা জেনে নিলাম। 28 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কোন দিনে ডান্ডি অভিযান শুরু করেছিলেন? এখানে উত্তর হচ্ছে 12ই মার্চ। 12ই মার্চ তিনি ডান্ডি অভিযান শুরু করছে 1930 খ্রিস্টাব্দে, এবং এই 12ই মার্চ ডান্ডি অভিযান শুরু হয়ে ডান্ডি অভিযান শেষ হচ্ছে এপ্রিল মাসের 5 তারিখে। ডান্ডি অভিযান শেষ হলো, এবং এই ডান্ডি অভিযান কোথা থেকে সূচনা করা হয়েছিল? না, সবরমতী আশ্রম থেকে 78 জনকে সঙ্গে নিয়ে, বা মতান্তরে 79 জনকে সঙ্গে নিয়ে এই ডান্ডি অভিযান শুরু হয়েছিল। এরপরে হচ্ছে 6 তারিখ থেকে আবার শুরু হয়েছিল এই যে প্রকৃত এই যে লবণ সত্যাগ্রহ বা লবণ আইন ভঙ্গ করার যে আন্দোলনের মাধ্যমে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। এখানে সরোজিনী নাইডু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যাই হোক, তো এটাই ছিল। সংবিধানের কোন ধারার মাধ্যমে সরকারি কর্মচারীদের সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে? এখানে 311 নম্বর ধারা। এই যে ধারাটি 311 নম্বর ধারাটি
এই যে 311 নম্বর ধারাটি, এটি আবার পার্ট 14 নম্বর পার্টে সংরক্ষিত আছে। আমাদের টোটাল সংবিধান যখন প্রণয়ন করা হয়েছিল 22টা পার্ট ছিল, বর্তমানে 25টা পার্ট। তো এটা একটু খেয়াল রেখে দেবে। সংবিধানের 2 নম্বর পার্টে নাগরিকত্ব আইন আছে, যে নাগরিকত্ব আইন কিছুদিন আগে 2019 সালে সংশোধিত হলো। এবং 3 নম্বর পার্টে মৌলিক অধিকারগুলো আছে, এগুলো তোমাদের জেনারেল পেপারের জন্য কাজে লাগে। মৌলিক কর্তব্য আছে 4 নম্বর পার্টের এ। তো এইগুলো তোমরা খেয়াল রাখবে। 30 নম্বর প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন আমরা আলোচনা করব। হিন্দু বালিকা বিদ্যালয়ের গোড়াপত্তন করেছিলেন কে? হিন্দু বালিকা বিদ্যালয় এর গোড়াপত্তন করেন ড্রিঙ্ক ওয়াটার বেথুন। এই বেথুন এই হিন্দু বালিকা বিদ্যালয়ে পরবর্তীকালে বেথুন কলেজ নামে পরিচিত। কবে না, এটা হচ্ছে 1849 সালে। 1849 সালে এই হিন্দু বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠা করছেন এবং সহযোগী ছিলেন আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইনি সহযোগিতা করেছিলেন। আচ্ছা, বীরসালিঙ্গম পান্তুলু তো আমরা জানি ইনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। তো এইগুলো আর কি, এই পর্যন্ত আমাদের এই সেটের প্রশ্ন। আমরা আবার পরবর্তী যে ভিডিও সেখানে আমরা সেটের 3 নম্বর পার্টটাকে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা একটা লাইক করে দিতে পারো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী পর্যায়ে এবং আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং।